নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমরা আবার আজকে সোমবার চলে এসেছি বিনিয়োগে বসতে লক্ষ্মীর পঞ্চম পর্ব নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিনিয়োগ বিষয়ক কমেন্টেটর যাকে বলা যায় বা মন্তব্যকারী, দীর্ঘদিন ধরে যিনি নানান রকম বিনিয়োগের সঙ্গে যুক্ত আছেন এবং তার এই বিষয়ে অগাধ জ্ঞান, কৌশিক ঘোষ মহাশয়। নমস্কার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। আবার আমরা আবার ফিরে এসেছি। আপনাকেও স্বাগত, আপনার দর্শক বৃন্দকেও খুব স্বাগত। তো আজকে আমরা বিভিন্ন পর্যায়ে বিনিয়োগের নানান রকম টুলস, নানান রকম জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আহ, প্রথাগত বিনিয়োগ, যেটাকে বলতে বোঝায়, মানুষ যেটা বিনিয়োগ বলতে প্রথম থেকে জিজ্ঞেস করলেই বলে ইনভেস্টমেন্ট কিছু আছে। হ্যাঁ আছে বলে যেটা শুরু করে। আমরা আজকে সেই বেসিক জায়গাটা ফিরে যাই। বিনিয়োগ বলতে মানুষ যেটা বোঝে প্রথমে, যদিও সেটা ঠিক না ভুল সেটা নিয়ে আলোচনা করব। সেই বিনিয়োগ মানে বীমা, জীবন বীমা বেসিক্যালি, আরো আরো স্পষ্ট করে বললে জীবন বীমা। তো আজকে আমরা জীবন বীমা নিয়ে আলোচনা করব। তো স্যার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা থাকবে, জীবন বীমার গুরুত্ব কতটা আমাদের জীবনে আর কি। দেখুন, জীবন বীমা এমন একটা জিনিস যেটা লোকেরা ভাবে যে এটা একটা খরচ। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আহ, যখন আহ, পুলিশ ধরতো না যে হেলমেট ছাড়া আপনি মোটরসাইকেল বা স্কুটারে যাবেন, তখন কিন্তু সচরাচর কেউ হেলমেট পরতেন না। কেননা দুটো কারণ আছে, একটা হচ্ছে খরচ, আর দ্বিতীয় হচ্ছে হেলমেট পরাটা একটা খুব একটা যে মানে ভালো লাগে সেটা নয়, ঘাম হয়ে যায়, অস্বস্তিকর। অস্বস্তিকর, তাই না? যবে থেকে নিয়ম চালু হলো যে হেলমেট ছাড়া আপনি আপনার ফাইন হয়ে যাবে, জরিমানা হবে, তবে থেকে লোকে বাধ্যতামূলক ভাবে হেলমেট পরতে আরম্ভ করলো। হুম। আমি আরেকটা ছোট উদাহরণ দিচ্ছি এবং আমার নিজের জীবন থেকে দিচ্ছি। সিট বেল্ট, গাড়িতে সিট বেল্ট সামনেও থাকে পেছনেও থাকে। যখন বাধ্যতামূলক সিট বেল্টের নিয়ম ছিল না, তখন অনেকেই সিট বেল্ট পরতেন না গাড়ি চালানোর সময় এবং গাড়ি চলাকালীন। আমি পড়তাম, তার কারণ হচ্ছে সিট বেল্টের একটা দরকার আছে। কিছু একটা হলে, হঠাৎ জোরে একটা ব্রেক মারতে হলো, আপনি যাতে ছিটকে সামনে না যান, সেটা সিট বেল্টের প্রধান কাজ। আমার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিল। আমি নিজে গাড়ি চালাচ্ছিলাম, চালাতে চালাতে আমি ঘুমিয়ে পড়েছি। আমার সাথে সহযাত্রী ছিল, পাশে সামনের সিটেও ছিল, পেছনের সিটেও ছিল। আমরা দুজনে সামনের সিটে সিট বেল্ট পরেছিলাম, পেছনে যে ছিল সে সিট বেল্ট পরে ছিল না। ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট হয়নি। আমি এড়িয়ে একটা মাঠের সাইডে গাড়িটা গিয়ে, গাড়ি উল্টায়নি ভাগ্যক্রমে, কিছুই হয়নি আমাদের। গাড়িরও খুব একটা যে ক্ষতি হয়েছে তা নয়, এটা লোকাল তখন গ্যারাজে গিয়ে ঠিকঠাক করে তারপর আমরা যেখানে যাচ্ছিলাম প্রায় 50 কিলোমিটার দূরে ছিল, সেটা আস্তে 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 চালিয়ে চলে গেছি। তারপর ওয়ার্কশপে দেওয়া হয়েছিল। আমরা দুজন যে সামনে সিট বেল্ট পরে ছিলাম, ওই জন্য আমাদের কিছুই হয়নি। মানে হয়েছে একটু হাঁটুতে লেগেছে, একটু যখন গাড়িটা এরকম ভাবে নিচ দিয়ে মানে গিয়ে একটা মাঠে গিয়ে দাঁড়ালো। পেছনে যে পড়েছিল তারও একটু হাঁটুতে সে বেশি লেগেছে থুতনিতে, কেননা হুম। সে সিট বেল্ট সামনের দিকে পরেছিল করুন। না। দুম করে গিয়ে সিটের তলায় লেগেছে। তো ওইটাই হচ্ছে একটা, মানে আমি ওটা উদাহরণ দিলাম যে সিট বেল্ট না থাকলে হতে পারতো আপনি সোজা কাঁচের মধ্যে দিয়ে চলে যেতেন এবং আপনার গুরুতর আহত হতেন বা আপনার মৃত্যুও হতে পারতো। এইটাকে বলে হচ্ছে, এটাই হচ্ছে জীবন বীমার কাজ, সুরক্ষা। ঠিক। আপনার মনে হবে খরচা, আপনার মনে হবে কি দরকার। অনেক বছর ধরে, মানে আমি আমার চাকরি জীবন শুরু হয়েছে 1995 থেকে। প্রথম থেকে আমিও কিনেছি ওই ইন্স্যুরেন্স, কিনেছি ইন্স্যুরেন্স পলিসি, কি কিনেছি, ট্যাক্স বাঁচাবার জন্য। হুম। ইন্স্যুরেন্স পলিসি কিনিনি মানে বীমার জন্য, ট্যাক্স বাঁচানোর জন্য ইন্স্যুরেন্স পলিসি কিনেছি। আবার ওই সময় একটা ছিল যে আপনি এন্ডাওমেন্ট পলিসি কিনুন, মানি ব্যাক পলিসি কিনুন, এই হুম। এরকম অনেক রকম পলিসি আছে, এগুলো হুম। কিনুন। তখন খালি এলআইসি ছিল, পরে তো হুম। হুম। বেসরকারি বীমা সংস্থা, আহ, হুম। আমার যতদূর মনে আছে এখন 24টি রেজিস্টার্ড আছে। হ্যাঁ, 24টা সব আছে মিলিয়ে এবং 24টি। 1994 পর থেকে ওইগুলো আস্তে আস্তে শুরু হয়, বেসরকারি হুম। বীমা সংস্থা। তো এবার ব্যাপার হচ্ছে তখনকার দিনে এবং এখনো লোকে ভাবে যে
ইন্স্যুরেন্স পলিসি আমি নেবো হচ্ছে ট্যাক্স বাঁচাবার জন্য, ট্যাক্স প্ল্যানিং এর জন্য। আমি একটাই জিনিস বলি, দেখুন আপনি বিনিয়োগের কথাটা চিন্তা করছেন, বিনিয়োগ হয় কি করে? আপনার যখন আয় আছে, আপনি আয়ের চেয়ে কম ব্যয় করলেন, যেটা সঞ্চয় হলো, সেই সঞ্চয় থেকে আপনি কিছু পুঁজি বের করে আপনি বিনিয়োগ করলেন। এবার আমার একটা সরল প্রশ্ন, সরল প্রশ্ন হচ্ছে, আপনি যদি না থাকেন তাহলে বিনিয়োগটা করে হলোটা কি? হুম। এবার দেখুন, মানে এই পরবর্তী ক্ষণে যে কি হবে আর কি না হবে কেউ জানে হুম। না। কেউ জানে না, ঠিক। হঠাৎ একটা ভূমিকম্প হলো, আপনি ওই জায়গাতেই আছেন, কারো কিছু হলো না, আপনার মাথায় ঘেঁষে কিছু পড়লো, হতেই পারে, হতেই পারে। হতেই পারে। হুম। এই যেরকম আমি উদাহরণ দিলাম, আমি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলাম। হুম। অনেক সময় এরকমও হয়, আমাদের যা ট্রাফিক, তাতে আপনি রাস্তা পার হচ্ছেন হুম। সিগনালে, সিগন্যাল হুম। হুম। যখন রেড, যখন লাল, তখন আপনি পার হচ্ছেন যেখানে গাড়ি থেমে আছে, হুম। হঠাৎ ওই থেকে একটা বাইক এসে হয়তো আপনাকে মেরে দিল, ও সিগন্যাল জাম্প করে করছে, আপনাকে মেরে দিল। এবার এই এই হচ্ছে অনিশ্চয়তা, এটাকে বলে অনিশ্চয়তা। অনিশ্চয়তার থেকে বাঁচতে গেলে এবং যাতে আপনার পরিবার আর্থিকভাবে সুরক্ষিত থাকে, আমি বলবো না যে পুরোপুরি সুরক্ষিত হতে পারবে, হুম। কিছুটা হলেও আর্থিকভাবে সুরক্ষিত থাকার জন্যই বীমাটা দরকার, জীবন বীমাটা দরকার। আচ্ছা। প্রথমেই আমি বলে দিই যে জীবন বীমা একদম বাধ্যতামূলক হওয়া উচিত। যেরকম আজকে আপনি একটা গাড়ি কিনুন বা টু হুইলার কিনুন, মানে দু চাকার কিনুন, তিন চাকার কিনুন বা চার চাকার কিনুন, আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি হয়ে গেছে, করতেই হবে, হ্যাঁ। বাধ্যতামূলক হুম, করতেই হয়। বাধ্যতামূলক, হ্যাঁ। তো ওরকম ভাবে জীবন বীমাও বাধ্যতামূলক হওয়া উচিত। হওয়া উচিত। ঠিক। আমি বলবো জীবন বীমাটাকে সুরক্ষার দিক থেকে দেখুন। জীবন বীমা প্রথম হচ্ছে বিনিয়োগের দিক সুরক্ষা, থেকে দেখবেন। বিনিয়োগের দিক থেকে দেখবেন না প্রথমে, ওটা কিন্তু ভুল। আর ট্যাক্স প্ল্যানিং এর জন্য জীবন বীমা করব, ট্যাক্স প্ল্যানিং এর জন্য, ওটাও ভুল। বেশ, তাহলে আমরা এবার এই গুরুত্বটা বুঝে আমরা দ্বিতীয় প্রশ্নে এবার আসি। তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আবার সেই যেটাকে আপনি একটু আগে বললেন আর কি, বিনিয়োগ হিসাবে এর গুরুত্ব কতটা, মানে আমরা কি এটাকে বিনিয়োগের মিন হিসাবে দেখতে পারি? আচ্ছা, এবার দেখুন, জীবন বীমা একটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? প্রচুর কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে, একটা সরকারি এবং বাকি 23টা না 24টা বেসরকারি কোম্পানি আছে। এত এত লোক কাজ করছে, এত হাজার হাজার কোটি টাকার প্রিমিয়াম প্রতি বছর লোকে জমা দিচ্ছে, সেই প্রিমিয়াম নিবেশ করা হচ্ছে, মানে বিনিয়োগ করা হচ্ছে, ওরাই বিনিয়োগ করে। আর হাজার হাজার লক্ষ লক্ষ এজেন্ট আছে, কর্মচারী নয়, এজেন্ট আছে, হুম। যাদের জীবিকা ইন্স্যুরেন্স পলিসি বেচে, তাদের জীবিকা, সেখান হুম। থেকে যে কমিশনটা পায়। তো আমি যদি বলি যে বিনিয়োগের জন্য ইন্স্যুরেন্স পলিসি করবেন না, তাহলে মানে আমি হয়তো একটা কি বলবো মার্কড ম্যান হয়ে যাব। কিন্তু আমি এটা অনুরোধ করব লোকজনকে, আপনি আপনারা আইআরডিএআই ওয়েবসাইটে চলে যান, যেটা ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ওটার হুম। ওয়েবসাইটটা অবশ্য মাঝে মাঝে ডাউন থাকে, এবার ভাগ্যক্রমে যদি আপ থাকে চলে যেতে পারেন। অথবা আপনি যে কোনো জায়গায় আপনি ইন্টারনেটে সার্চ করে দেখুন যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইন্স্যুরেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টার্ম ইন্স্যুরেন্স, এন্ডাউমেন্ট, মানি ব্যাক, গ্যারান্টিড ইনকাম, হোল লাইফ পলিসি, অনেক রকম কিছু আছে। এবার মার্কেট লিঙ্ক। হ্যাঁ, তারপর ইউলিপ আছে, অনেক ইউলিপ, কিছু হ্যাঁ। আছে। হুম। এটা আমি সোজা সাপটা বলে দিচ্ছি, আমি যখন সার্টিফিকেশনের জন্য এই এই কিছুদিন, কিছু মাস আগেও সার্টিফিকেশনের জন্য পড়াশোনা করছিলাম, সেবির বিভিন্ন পরীক্ষা আছে, এনআইএসএম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটি মার্কেটস এর বিভিন্ন পরীক্ষা আছে, ওটার মধ্যে ইন্স্যুরেন্সের যে ভাগটা আছে, ওখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স ছাড়া অন্য ইন্স্যুরেন্স নেন এবং ভাবেন যে ওটায় বিনিয়োগ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু ওটায় যে রিটার্ন পাবেন সেটা টার্ম ইন্স্যুরেন্স আলাদা, আর বাকিটা আপনি যদি মিউচুয়াল ফান্ড বা অন্য জায়গায় দেন, তাহলে আপনার হুম। রিটার্নটা বেশি হবে। হুম। আমি আপনাকে লিঙ্কও পাঠিয়ে দেবো, আপনাকে হুম। চ্যাপ্টারও পাঠিয়ে দেবো, যেটা আপনি আপনার পরে যখন এডিট করে আপনি দেবেন, নিচে ডিটেলও দিয়ে দিতে পারেন। এটা আমি বলছি না, এটা
সেবি মানে বলছে। যারা আমাদের রেগুলেটর আছে তারাই বলছে। হুম। এটা কিছুটা আমি ব্যাখ্যা করে দিই। সবচেয়ে সরল বীমা হচ্ছে, তাকে বলে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে আমি আমার জীবন সুরক্ষিত থাকার জন্য, যদি আমি থাকি না তাহলে আমার পরিবারকে এত লাখ টাকা, এত হাজার টাকা, এত কোটি টাকা ওরা পাবে, সেটার জন্য বার্ষিক আমি এত প্রিমিয়াম দিচ্ছি। হুম। এবার ধরে নিন আমি টার্ম ইন্স্যুরেন্স না নিয়ে অন্যরকম ইন্স্যুরেন্স নিলাম, হোল লাইফ নিলাম, মানি ব্যাক নিলাম, এন্ডাওমেন্ট নিলাম, অনেক কিছু আছে, ইউলিপ নিলাম, এই নিলাম, ওই নিলাম। ওখানে কি বলে যে আপনার ইন্স্যুরেন্সও হচ্ছে, আপনি রিটার্নও পাচ্ছেন। হুম। প্রথমেই বলে দিই, যখনই ইন্স্যুরেন্স এজেন্ট আপনাকে এইগুলো বোঝাবে বাধ্যতামূলক ভাবে, কেননা নিয়ম বলে দিয়েছে, আইআরডিএআই নিয়ম সেট করে দিয়েছে, যে আপনি যখন রিটার্নের উদাহরণ দেবেন তখন একমাত্র 4% বা 8% অনুযায়ী আপনি উদাহরণ দিতে পারেন, হুম। তাছাড়া কোনো উদাহরণ দিতে পারেন না। ঠিক। তার মানে আইআরডিআই নিজেই বলছে যে যখন আপনি কিনছেন তখন হুম। আপনাকে দুটো ভাবে দেখতে হবে, এক হচ্ছে আপনি যদি 4% রিটার্ন পান, আরেকটা হচ্ছে 8% রিটার্ন পান। এবার আগের পর্বে তো আমরা ব্যাখ্যা করেছি যে আপনি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট দিলে গ্যারান্টিড বলে কিছু নেই, কোনো রিটার্নই না। গ্যারান্টিড নয়। ঠিক তবে ঠিক। হিস্টোরিক্যাল যেটা রিটার্ন আছে স্টক মার্কেটে, সেটা 12-13%, মানে ইন্ডেক্সের রিটার্ন আছে। তো হুম। 4 আর 8%-এর চেয়ে তো বেশি। একদমই একদম। আরেকটা সমস্যা হচ্ছে, আপনি যদি পিওর টার্ম ইন্স্যুরেন্স ছাড়া অন্য ইন্স্যুরেন্স নেন, আপনার হুম। প্রিমিয়ামটা অনেক বেড়ে যায়। তার ঠিক। কারণ খুব সহজ। ওরা তখন কি হয়, আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন, ধরে নিন আমি 25 লাখ টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স নিলাম, আমার বয়সটা ছেড়ে দিন, মানে ধরে নিন একজন 30 বছর বয়স, উদাহরণ ক্ষেত্রে আমি বললাম যে তার বার্ষিক প্রিমিয়াম হচ্ছে 10,000 টাকা, আমি সহজ উদাহরণের জন্য বলছি। হুম। সেই একই 25 লক্ষ টাকার একটা যদি মানি ব্যাক পলিসি নেয়, বা এন্ডাওমেন্ট পলিসি নেয়, বা হোল লাইফ পলিসি নেয়, হুম। তাহলে কিন্তু সেই প্রিমিয়ামটা 20,000, 30,000, 40,000, 50,000 হতে পারে। ঠিক। কেন হয়? কেননা আপনার যে সুরক্ষার জন্য, যে জীবন বীমার জন্য যে প্রিমিয়ামটা, ওটা কিন্তু দশ হুম। হাজারই আছে। আচ্ছা। বাকিটা হচ্ছে কি করে, বাকিটা ওরা ইনভেস্ট করে মার্কেটে। এই ইন্স্যুরেন্স কোম্পানি যারা আছে, বীমা সংস্থা, তারা মার্কেটে বড় খেলোয়াড়, মানে তারা মানে তারা ইনভেস্ট করে। এলআইসি যেরকম বিরাট বড়, তারপর যত প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওরা যে প্রিমিয়ামটা করছে, ওই প্রিমিয়ামটা তো ওদের ইনকামটাকে বাড়াতে হয়। কেননা হুম। আমি 25 লাখ টাকার বীমা করলাম, আমার থেকে প্রিমিয়াম নিয়েছে মাত্র 10,000 টাকা। এবার ধরে হুম। নিন অঘটনে 25 লাখ টাকা আমার পরিবারকে দিতে হলো 2 বছরের মধ্যে, আমি তো দু হ্যাঁ। বছরে মাত্র কুড়ি 20,000 হাজার টাকা টাকা বেশি মাত্র। প্রিমিয়াম দিয়েছি। ঠিক ঠিক। তো কেন ওইটা, কেন, কি করে সম্ভব? ওটা সম্ভব হুম। হচ্ছে যে অনেক লোক প্রিমিয়াম দিচ্ছে, হ্যাঁ। আর যে অঘটনের যে একটা চান্স আছে রেশিওটা আছে, সেটা সেটা কম। সেটা কম। হ্যাঁ। কম সেটা কম। ওই বয়সে, তাই জন্য প্রিমিয়ামটা কম। আর যে প্রিমিয়াম গুলো যে আসছে সেটা ওরা বিনিয়োগ করে মার্কেটে, হুম। 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 কারণ ওদেরও রিটার্ন পেতে হবে না ভবিষ্যতের জন্য। ওরা 13% পাবে, তবে না 8% দিতে পারবে। হ্যাঁ। এটাই। তো এবার ব্যাপার হচ্ছে 10,000 টাকাটা হচ্ছে জীবন বীমার জন্য প্রিমিয়াম, বাকি 20,000, 30,000, 40,000টা সেটা মার্কেটে বিনিয়োগ করা হয়, হুম। সেখান থেকে রিটার্ন হয়। এবার এটাই কেন 4%, 8% বলে, এটাই যে ওদের যে এক্সপেন্স রেশিও আছে, ওদের যে হুম। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, হুম। কোনো ইন্স্যুরেন্স এজেন্টকে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, আপনি আমাকে বলছেন মানি ব্যাক পলিসি, ঠিক আছে, আপনি উদাহরণ দিচ্ছেন কারণ আইআরডিআই বলে দিয়েছে 4%, 8%। তো আমার যে ধরে নিন আমি 25 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স নিতাম, আমার প্রিমিয়াম হচ্ছে 10,000 টাকা। হুম। আপনি বলছেন মানি ব্যাক পলিসিতে আমার প্রিমিয়াম 30,000 টাকা, তার মানে 20,000 টাকাটা বিনিয়োগ হচ্ছে। হুম। এবার 20,000 টাকা কি প্রতি বছর বিনিয়োগ হচ্ছে, না কুড়ি হুম। হাজার টাকার বদলে 18,000 টাকা বিনিয়োগ হচ্ছে, না সতেরো এক্সপেন্স হাজার টাকা রেশিওটা। বিনিয়োগ হচ্ছে? হুম। ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স খুব বেশি থাকে প্রথম আচ্ছা। বছরে, প্রথম 2-3 বছরে অনেক বেশি থাকে, তাই জন্য বিনিয়োগটা অনেক কম হয়। হুম। আচ্ছা, এবার মজার কথা হচ্ছে, এত বছর ধরে কেন এই পলিসিগুলো কেন পলিসিগুলো বিক্রি হতো এবং এখনো হয়? এটা নয় যে এখনো হয় না। আর এটার মানে কি যে এই পলিসিগুলো ভালো নয়? আমি বলছি না ভালো খারাপের ব্যাপার, আমি খালি একটাই জিনিস বলছি, আপনি যদি বীমা করতে চান
হুম। এবং কম প্রিমিয়ামে করতে চান, তাহলে টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে সবচেয়ে ভালো। ওটা সুরক্ষার জন্য, বীমাটা আপনি প্রথম হচ্ছে সুরক্ষার জন্য করেন। হুম। বিনিয়োগটা পরে আসে। আপনি হুম। বীমার বাইরেও বিনিয়োগ করতে পারেন। ঠিক। ধরে নিন, আমি উদাহরণ দিচ্ছি, আপনার 10,000 টাকা টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, মানি ব্যাকের জন্য আপনার বা এন্ডাওমেন্ট যেটার কথা বলছিলাম, ধরে নিন আপনার প্রিমিয়াম হচ্ছে 30,000 টাকা। হুম। 20,000 টাকার যে পার্থক্য আছে, হুম। সেটা আপনি ধরে নিন, আমি আমি বছরে আমি কোনো মিউচুয়াল ফান্ডে ঢেলে দিলাম, হুম। সেটাও তো বিনিয়োগ। আমি তো একদমই। 20,000 টাকা তো খরচা করে দিচ্ছি না। তো এবার এবার যে মিউচুয়াল ফান্ড যখন আমি কিনি, তখন মিউচুয়াল ফান্ড কোনো গ্যারান্টি দেয় না, নিয়ম হুম। অনুযায়ী গ্যারান্টি দেওয়ার। ওরা বলে পাস্ট পারফরমেন্স ইজ নট গ্যারান্টি অফ ফিউচার রিটার্ন। কিন্তু একদম। একটা ভালো মিউচুয়াল ফান্ড একটা হিস্ট্রি দেখে মোটামুটি আমাদের আন্দাজ হয় যে কত আসতে পারে। কত আসতে পারে, হ্যাঁ। তো এটাই আমি বলবো যে আপনি বীমা যখন করছেন, টার্ম ইন্স্যুরেন্সটা প্রথমে দেখুন। আপনার যদি মনে হয় আপনি মানি ব্যাক করবেন, এন্ডাওমেন্ট করবেন, হোল লাইফ করবেন, সিঙ্গেল প্রিমিয়াম করবেন, যা কিছু করতে পারেন, এটা আপনারই টাকা, হুম। আপনারই সঞ্চয়। আমি বলছি না কোনোটা ভালো কোনোটা খারাপ, আমি খালি এইটুকু বলে দিচ্ছি, বীমার জন্য টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক। আপনার কি দরকার? আপনি ধরে নিন আপনার বয়স 25 বছর, আপনি আয় করছেন মাসে, ধরে নিন আমি উদাহরণের ক্ষেত্রে বলছি 50,000 টাকা, সব কেটে কুটে আপনার হাতে আসে ধরে নিন 40,000 টাকা। এতে আপনার সংসার চালাতে হয়। আপনার হয়তো বিয়ে হয়নি, আপনি বাবা মার সাথে আছেন, খরচা তো আছেই। হুম। এবার ধরে নিন, তো তার মানে আপনার বার্ষিক আয়, আপনার গ্রস স্যালারি বার্ষিক আয় হচ্ছে 6 লাখ টাকা। হুম। আমি বলবো যে দিন থেকে আপনি আয় করছেন, সেদিন থেকে আপনি আপনার নামে একটা জীবন বীমা পলিসি নিয়ে নিন, টার্ম প্ল্যান। টার্ম প্ল্যান। এবং যত আপনার আয় বাড়বে, আপনি বেশি অঙ্কের টার্ম প্ল্যান নিতে থাকবেন। হুম। কেননা যখন আপনার বিয়ে হবে, আপনার পরিবার হবে, তাদের রেসপন্সিবিলিটি কে নেবে? আপনাকেই তো নিতে হবে। আপনি না একদম। থাকলে তাদের তাদের জন্য তো আপনাকে পুঁজি রেখে যেতে হবে। হুম। 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 অঘটন হলে কি হবে? কি সেই জন্য হবে টার্ম প্ল্যান এক্স্যাক্টলি। দরকার। হুম। আর যত অল্প বয়সে আপনি বীমা করবেন, তত কম প্রিমিয়াম আপনাকে দিতে হবে। প্রিমিয়াম আপনাকে দিতে হবে, ঠিক। ধরে নিন কেউ যদি 25 বছর বয়সে শুরু করে, এই ধরে হুম। নিন যার ইনকাম হচ্ছে 6 লাখ টাকা বছরে, হুম। সে ধরে নিন ভাবলো আমার কাছে হয়তো 5,000 টাকা বছরে প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা আছে, ধরে নিল। ঠিক আছে? 5,000 টাকায় ধরে নিন আপনার 15 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স হলো, টার্ম প্ল্যান। হুম। বয়স 25, 15 লাখের টার্ম প্ল্যান, বয়স 35-এ ওই 5,000টা হয়তো 10,000 হয়ে যাবে। তাই আরো যত বেশি হবে। আগে আপনি শুরু করবেন ইন্স্যুরেন্স, হুম। হুম। তত হুম। আপনার জন্য ভালো, কেননা আপনার প্রিমিয়ামটা কম থাকে ঠিক। যত কম বয়সে শুরু করবেন। ঠিক। তো আমি বলবো, আপনার যে প্রশ্ন ছিল যে বিনিয়োগের জন্য কি করা যায়, হুম। বিনিয়োগের জন্য ইন্স্যুরেন্স অনেক রকম আছে, আমি তো বলছি। কিন্তু আমি বলবো যে বিনিয়োগ যদি করতেই হয় আপনাকে, তাহলে প্রথমে আপনি নিজেকে সুরক্ষিত করুন, আপনার পরিবারকে সুরক্ষিত করুন। কেন, ঠিক। সুরক্ষা ছাড়া বিনিয়োগের কোনো মানে নেই। মানে নেই। একদম। তাই জন্য প্রথমে দেখুন যে এটা খরচ বলবেন না, এটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের হুম। মানেই হচ্ছে ওটা অঘটন থেকে বাঁচার জন্য। আমরা তো কেউই চাই না অঘটন ঘটতে, কিন্তু যদি ঘটে যায় তো কি করব তখন? তো অঘটন থেকে বাঁচার জন্য আপনি বীমা করুন, তারপরেই তো বিনিয়োগ করতে পারবেন। একদমই, আপনি নিজে সুরক্ষিত না থাকলে বিনিয়োগ করবেন কি করে? হ্যাঁ। বেশ। এবার তাহলে স্পষ্ট একদম মতামত, স্পষ্ট উত্তর। আমরা এবার তৃতীয় পর্যায়ে চলে যাই। যে আহ, আমি আপনি যেটা বললেন যে বিনিয়োগ অনেক কিছু করা যেতে পারে, তাহলে আমরা একটু এই প্রশ্নটা এসে কি কি ধরনের বীমা আমাদের বিনিয়োগের ক্ষেত্রে অনেকে যেটা হয় কি অনেকে ধরুন আমরা যারা এই কসমোপলিটন মানে বা শহুরে লোকজন, তাদের কাছে এক্সপোজার অনেক বেশি, তাদের কাছে সহজলভ্য অনেক জিনিস, কিন্তু যারা প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের কাছে এই জিনিসগুলো এতটা সহজলভ্য নয়। তো তারা বিনিয়োগ মানে বিনিয়োগের মাধ্যম হিসেবে বীমাকে অনেকেই দেখেন। তো তাদের জন্য বেসিক্যালি আমরা যদি একটুখানি বলি যে কি ধরনের বীমা তারা করতে পারেন যাতে তারা সুরক্ষিত থাকবেন, এবং পরিবার যদি বাই চান্স বিপদে পড়েন সেক্ষেত্রে তাদের একটা ফান্ডও থাকবে, বা আহ, আহ, তারা বেঁচে থাকাকালীনও যে টাকাটা তারা বিনিয়োগ করছেন বিমাতে, সেই টাকার ক্ষেত্রে ভালো রিটার্ন কিরকম ভাবে কি পাওয়া যেতে পারে।
দেখুন, গ্রাম বা শহর বা শহরতলি, এটা কোনো পার্থক্য নেই। এখনো হুম। আমি তো বললাম, এখনো পর্যন্ত লোকে বীমা কিনে হচ্ছে ট্যাক্স বাঁচানোর জন্য, নয়তো বলে মানি ব্যাক, আমি একটা রেগুলার ইনকাম পাবো বা একটা রিটার্ন পাবো। হুম। এখনো সেটা শহরেও হয়। আচ্ছা। আচ্ছা, বীমা কেনার প্রথম পদক্ষেপ হচ্ছে, আমি সবচেয়ে সহজ পদক্ষেপ বলে দিচ্ছি, হচ্ছে আপনি আপনার নিকটতম কোনো বীমা এজেন্টের সাথে যোগাযোগ করুন। সবচেয়ে সহজ উপায়। আর আজকে আজকে ইন্টারনেটের দৌলতে আপনি হুম। কিন্তু, আপনার কাছে তথ্যটা আপনার হাতে। একদম। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি একটা গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন ইন্স্যুরেন্স এজেন্ট নিয়ার মি, হুম। বাংলাতেও আপনি সার্চ করতে পারেন হুম। যে আমার নিকটবর্তী বীমা এজেন্ট, হুম। দেখবেন ওখানে সব চলে আসবে একের পর এক। হুম। ওর মধ্যে সব কোম্পানির এজেন্টই নাম চলে আসবে। বা আপনি যদি কাউকে চেনেন, কিরকম হয় আমরা ছোটবেলায় দেখেছি, বাবার কাছে কোনো ইন্স্যুরেন্স এজেন্ট আসতো, সেখানে তার কাছেই আমরা করেছি, হুম। হুম। এবার তার ছেলে বা মেয়ে করছে, বা ওরকম হুম। সূত্রে আমাদের চলছে আর কি। তো একদমই। আপনি যে কোনো ইন্স্যুরেন্স এজেন্টের সাথে কথা বলুন। দেখুন, হুম। ইন্স্যুরেন্স এজেন্ট রেগুলেটেড। হুম। ইন্স্যুরেন্স এজেন্ট এক একটা কোম্পানির সাথে অ্যাসোসিয়েট থাকে, মানে যোগ হুম। থাকে তাদের, তাদের নিয়ম কানুন আছে। হুম। আপনি নির্দ্বিধায় ইন্স্যুরেন্স এজেন্টের সাথে প্রথমে যোগাযোগ করুন। ওনাকে বলুন আপনার দরকারটা কি। আপনার প্রথম দরকার হচ্ছে সুরক্ষা, হুম। যে আমি না থাকলে কি হবে। দ্বিতীয় দরকার হচ্ছে, আপনি বলছেন আমার কিছু, ওর মধ্যে থেকেই আমাকে যদি কিছু রিটার্ন পেতে পারি। ওরা বসে, বাধ্যতামূলকভাবে ওরা বসে আপনাকে বোঝাতে বাধ্য। হুম। এবং এটা ওদের ব্যবসা, কারণ আপনি যদি ওর থেকে কেনেন, ও তো কমিশন পাবে। একদমই। আপনি যদি কেনেন তাহলে তো ওর আয় হবে, তাই হুম। জন্য ওর এর মধ্যে স্বার্থ আছে। যে কোনো ইন্স্যুরেন্স এজেন্টের সাথে আপনি যোগাযোগ করুন, সেটা আপনার বন্ধু চেনে, পাড়াপড়শি চেনে, পরিবার চেনে হোক, বা কাউকে না চিনলেও আপনি ইন্টারনেটের দৌলতে একটা সার্চ করে নিন। তা না হলেও আপনি যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে চলে যান, ওখানে বলুন আমার এটা দরকার বলে একটা ফর্ম ফিল আপ করে দিন। বা অনেক জায়গায় হোয়াটসঅ্যাপে আছে, বা এটা বলুন যে কল করতে, ঠিক চলে আসবে আপনার কাছে, পৌঁছে যাবে লোক। এবং তার সাথে বসে আপনি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করুন যে আম- আপনি বলুন আপনার কি দরকার, ইন্স্যুরেন্স এজেন্ট আপনাকে বুঝিয়ে দেবে। এবং সবচেয়ে এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার আপনার কাছে কত রকম আছে। এই যে হুম। প্রিমিয়াম কিনবেন, হুম। আমি হুম। তো ধরে নিন আমি চাইলে আমি ভাবছি আমি 5 কোটি টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স নেবো আমার বয়সে, এই বয়সে। সেটার হয়তো অ্যানুয়াল প্রিমিয়াম হবে 5 লাখ থেকে 7 লাখ টাকা। হুম। আমি জানি তা না, হবে। আমি তা উদাহরণ হবে, দিচ্ছি। তা হবে। হ্যাঁ, হবে। এবার আমার কাছে তো প্রতি বছর 5 থেকে 7 লাখ টাকা প্রিমিয়াম দেওয়ার জন্য থাকতে হবে। হুম। ক্ষমতাটাও তো থাকতে হবে। ওই টাকাটা থাকতে হবে না। হুম। তো হুম। আমার পকেটের সাইজ অনুযায়ী আমাকে কিনতে হবে। একদমই। লোকজন ভাবে যে ও এইটুকু কিনবো, ওরকম ভাবে ভাববেন না। প্রতি বছরে আপনি বাড়াতে পারেন, কিন্তু আপনি হুম। আরেকটা পলিসি নিয়ে নিতে পারেন। হুম। হুম। মানে ছোট থেকে শুরু করে আপনি বড় হতে পারেন। একদম। তো এই জিনিসটা আপনি ইন্স্যুরেন্স এজেন্টের সাথে বসে, সামনে সামনে বসে করুন। এটা সবচেয়ে ভালো উপায়। এছাড়াও দেখুন, অনলাইনে অনেক কিছু আছে আপনার, অনেক ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন কোম্পানির একসাথে আপনার সামনে তথ্য দিয়ে দেবে। সেখান থেকে আপনি অনলাইনেই কিনে নিতে পারেন আজকে। একদম। এলআইসির একটা সরল বীমা যোজনা আছে, যেটার মানে আপনার ন্যূনতম কাভারেজ বোধহয় 50,000 টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে 25 লাখ টাকা। ওটা আপনি অনলাইনে কিনতে পারেন, এবং অনলাইনে কিনে প্রিমিয়ামের ভালো ডিসকাউন্টও পাওয়া যায়। হুম। ঠিক কারণ আছে। আপনাকে ইয়েটা দিতে হচ্ছে না, এজেন্ট, কমিশনটা দিতে হচ্ছে না। কমিশন দিতে হচ্ছে না। তো এবার ব্যাপার হচ্ছে যে আপনি ইন্স্যুরেন্স এজেন্টের সাথে বসলে আপনার যত প্রশ্ন আছে ও উত্তর দিয়ে দেবে। আপনি আপনি যদি বলেন আমার খালি বীমা চাই, তাহলে টার্ম ইন্স্যুরেন্স। আমার বীমা আর বিনিয়োগ চাই, তাহলে ওর মধ্যে আছে আপনার হোল লাইফ পলিসি আছে, যেখানে কিছু ক্যাশব্যাক আসে আপনার কাছে। আপনার ক্যাশব্যাক পলিসি, মানি ব্যাক পলিসি আছে, যেটা প্রতি 2 বছর বা 3 বছরে কিছু রকম আপনার কাছে ফেরত আসে। আপনার এন্ডাওমেন্ট পলিসি আছে, ঠিক আছে। পেনশন আপনার, প্ল্যান আছে। হ্যাঁ,
আপনার পেনশন প্ল্যান আছে, আপনার ইউলিপ আছে, সবই আছে, অনেক হুম রকম আছে। এগুলো কিন্তু সবই বিভিন্ন ভাবে বানানো। হুম হুম। আসল এর মধ্যে সোজা সাপটা ভাবে বলতে হলে এর মধ্যে প্রিমিয়ামের একটা অংশ যায় ইন্স্যুরেন্সের জীবন জন্য, বীমা। হুম জীবন বীমার জন্য, হুম। আরেকটা অংশ যায় মার্কেটে বিনিয়োগের জন্য। একদম, ওখান থেকে এখান রিটার্ন আসে। ওখান থেকেই রিটার্নটা আসে। এবার কেন এগুলো এত বছর ধরে বিক্রি হয়েছে, দেখুন আমি একটা কথা বলছি, এটা মানে এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। কেননা এই সব পলিসি বিক্রি করা করার জন্য এজেন্টের কমিশন বেশি, টার্ম হুম। ইন্স্যুরেন্সে এজেন্টের কমিশন কম। ও, আচ্ছা। সোজা সাপটা কথা। এখন এটা কি ভালো না খারাপ এটাও তো ব্যাপার নেই, কেননা হুম। তাদেরও তো আয় করতে হবে, একদম। কোম্পানিকেও তো আয় করতে হবে। কোম্পানি যদি প্রফিট না করে তাহলে কোম্পানি তো চলবে না, তাই না? একদম। হুম। তো এটার মধ্যে ভালো খারাপের কিছু নেই, কিন্তু একটা কারণ কেন এইসব পলিসিগুলো বেশি প্রচলন, কেন বেশি কথা হয়, কেননা টার্ম ইন্স্যুরেন্সের কমিশন সবচেয়ে কম। বা এটাও হতে পারে হয়তো মনস্তত্ত্বের দিক থেকে, যদি আমি বলি স্যার, যদি আমি ভুল হই আমাকে আবার শুধরে দেবেন, যে একটা পলিসি যেখানে আমি শুধুমাত্র প্রিমিয়াম দিয়েই যাচ্ছি, সেখান থেকে আমার কাছে কানাঘুরিও কিছু আসছে না, অথচ এই পলিসিটা আমি করছি, এখানে আমার খানিকটা, মানে টার্মের মতো হয়তো আমাকে অতটা ইন্স্যুরেন্স দেবে না, কিন্তু কিছুটা হয়তো ইন্স্যুরেন্স দিচ্ছে এবং কিছুটা টাকা আসছে আমার কাছে। ওই টাকা আসার বিষয়টা বোধহয় মানুষ খুব ভালোভাবে গ্রহণ হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ওই জন্যই মানে সাইকোলজিক্যালি ওরকম তাই ভাবেই হচ্ছে। দেখে। একদম। কিন্তু ওটায় আপনাকে পার্থক্যটা দেখতে হবে। আমি যেটা উদাহরণ দিয়েছিলাম, 10,000 টাকা প্রিমিয়াম বনাম হুম 20, 30, 40, 50,000 টাকা প্রিমিয়াম হুম একই কাভারেজের জন্য। হুম 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 আমি যেরকম একটা পলিসি আমার মনে আছে, 2004-এ আমি দুটো পলিসি নিয়েছিলাম বিড়লা সান লাইফে, আমার হুম নিজের, ঠিক আছে? 2004-এ আমার মনে আছে, তখন একটা 25 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স, হুম 25 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স, ওটার প্রিমিয়াম ছিল মানে 8,333 না কত, হুম ঠিক আছে? আর 5 লাখ টাকার একটা ওই ইনভেস্টমেন্ট একটা প্রোডাক্ট, আমি কি ভুলে গেছি ওটার নাম, মানে ওই আপনার মানি ব্যাক ওই টাইপের হুম আর কি, হুম হুম হুম। ওই টাইপের একটা পলিসি। সেটার প্রিমিয়াম হচ্ছে 25,000 টাকা। 5 লাখ কাভারেজ, 25,000 টাকা প্রিমিয়াম। তার কারণ হচ্ছে 5 লাখের যে বীমা, সেটার হয়তো প্রিমিয়াম হচ্ছে 3,000 টাকা বা দু হুম। হাজার টাকা দেখুন 25 লাখে 8,000 টাকা, তাহলে 5 লাখের কাভারেজ 1/5 হবে, তার মানে ষোলোশো একদম। সতেরো টাকা আমি ধরে হ্যাঁ নিলাম, হ্যাঁ। 2,000 টাকা। তার মানে বাকি 23,000 টাকাটা মার্কেটে দিচ্ছে। তারপর পরে যখন একটু বুদ্ধি শুদ্ধি হলো, তখন দেখলাম যে ওই 23,000 টাকা থেকে ওরা যে কমিশন নিজের কোম্পানি যে কেটে নিচ্ছে, সেটা হুম। প্রায় 3-4% কেটে নিচ্ছে। চলো। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে কি, আমারও ভালো লাগছে যে ও অত প্রিমিয়াম দিয়েছি প্রতি বছর, ঠিক আছে চলছে চলুক, চলছে চলুক। ওই জন্য আমি বলি যে আপনি জিজ্ঞেস করে নিন যে এটার পার্থক্য কি। কেউ যদি বলে আপনি, দাদা আপনি না 10,000 টাকা এটায় না দিয়ে আপনি এটাই দিন, কোনো সমস্যা নেই। আপনি একটাই জিনিস জিজ্ঞেস করবেন, আমার যে বীমা সংখ্যাটা আছে, ওই বীমা সেটা কত? সংখ্যাটা যেটা এক থাকে, এবার আমাকে বলুন। তখন অনেক বেড়ে যাবে। অনেক বেড়ে যাবে। ঠিক। আবার আমি বলছি, আপনার কাছে কত রকম আছে সেই অনুযায়ী আপনি কিনবেন। হুম হুম তখন আপনার কাছে হয়তো 50,000 নেই, আপনার মনে হচ্ছে আমি মানি ব্যাগ কিনবো ওই একই হুম। কাভারেজ, আপনার কাছে তো প্রিমিয়াম দেওয়ার বছরে 50,000 টাকা নেই। আপনি একদমই। ক্যালকুলেট করে দেখছেন আমার কাছে অত দিতে পারবো না, আমি 10,000 দিতে হুম পারবো। হুম। আমি বলছি চোখ বুঝে আপনি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নিন, কেন একদম। অঘটন থেকে আগে বাঁচুন। হুম। আর ওইটাই, এটা না সবার গায়ে লাগে যে আমি এত এত প্রিমিয়াম দিচ্ছি। এবার দেখুন, ব্যাপার হচ্ছে কি, মানে অঘটন কখন ঘটবে সেটা তো আপনার হাতে নেই। একদম। একদম। তো তখন কি হবে? তখন অঘটন কি তো এই জন্যই বলে, যেটা হ্যাঁ, সাধারণ ঘটনা নয়। এটাই, ওইটাই হচ্ছে বীমার জিনিস। অনেক একদম। ছোটবেলায় আমার মনে আছে গ্রামে পুতুল নাচে জীবন বীমা ওরা বোঝাতো কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। অনেক ছোটবেলায় আমার মনে আছে গ্রামে গঞ্জে, গ্রামে গঞ্জে কেন, ছোট ছোট শহরেও বোঝাতো, এই হুম পুতুল নাচ করে করে যে বোঝাতো কি ব্যাপারটা কি, কারণ লোকে বুঝতো না। তো আর আরেকটা জিনিস হচ্ছে, দেখুন আমাদের মুদ্রাস্ফীতি যে যে হারে বাড়ছে, হুম তাতে আমি 2004-এ যে 25 লাখ টাকার কাভারেজ নিলাম, হ্যাঁ, কিছুদিন আগে ওই পলিসিটা আর দিত না, তার মানে আমি 20 বছরে প্রতি বছর আমি 8,333 টাকা করে দিয়ে গেছি। হুম। তার মানে আমি
প্রায় 2 লাখ, মানে 2.5 লাখ টাকা প্রায় দিয়ে এসেছি, সোয়া হুম, 2-2.5 লাখ টাকা। সেটা হচ্ছে প্রতি বছর দিয়ে এসেছি। আমার তো কোনো লাভ হলো না, ওটা খরচা। একদম। কিন্তু কি হলো, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আমার যেই 20 বছরটা শেষ হলো, ওই একই কোম্পানি আমাকে ফোন করলো, বললো দেখুন হুম, আপনি তো এত বছর পুরো টার্ম প্রিমিয়াম দিয়েছেন, হুম, আপনাকে আমি এখন 50 লাখ টাকার একটা টার্ম প্ল্যান দিচ্ছি, হুম, যেটায় আপনার প্রিমিয়াম যদি নতুন করে আপনি নিতেন তাহলে ধরে নিন হতো 25,000 টাকা, কিন্তু হুম, যেহেতু আপনি 20 বছর প্রিমিয়াম দিয়েছেন আর আপনি এখনো বেঁচে আছেন, তাই জন্য হুম। এটা প্রিমিয়াম হচ্ছে 18,000 টাকা। লয়্যালটি বোনাস টাইপের। হ্যাঁ। তো আমি, ওটা শেষ হয়ে গেছে, আমি নিয়ে নিলাম 50,000, 50 লাখের। কেননা আজকের 50 লাখ আর 2004-এর 25 লাখ কিন্তু আজকের অনেক প্রায় তফাৎ। অনেক। তো আমি জানি না, হয়তো 1.5 কোটি 2 কোটি হবে। দু হাজার হ্যাঁ, তা তো হবে, তা তো হবে, তা তো দু হবে। হাজার চারের পঁচিশ 5 গুণ তো ধরেই রাখা যায়, 4 থেকে 4.5 গুণ, 5 গুণের কাছাকাছি। এই হচ্ছে এই মুদ্রাস্ফীতির জন্য এখন যেটা মনে হচ্ছে আপনার, ও বাবা এত কি, পরে কিছুই দেখবেন যে নয়, কিছুই নয়। কিছুই নয়, কিছুই নয়। আজ থেকে 20 বছর পরে 1 কোটি টাকার যে ভ্যালুয়েশন যেটা করা হয়েছে, যেটা বিশেষজ্ঞরাই বলছেন, ওটা গিয়ে এসে 28 লাখ বা 29 লাখ টাকায় দাঁড়াবে। তো আজকে 28 লাখ টাকা যেরকম ভ্যালু, মানে 20 বছর পরে 1 কোটি টাকার ভ্যালু সেরকম জায়গায় গিয়ে দাঁড়াবে। খুবই দুঃসময় আসতে চলেছে আর কি। তো আমি বলছি, বিনিয়োগ আপনি যদি করতে চান, বিমার বিমা দিয়ে বিনিয়োগ যদি করতে চান, প্রথম হুম, পদক্ষেপ আপনি ইন্স্যুরেন্স এজেন্টের সাথে পরামর্শ করুন। প্রথম পদক্ষেপ। একদম। কেননা তাদের কাছে সব তথ্য আছে। হুম, একটাই জিনিস আমি বলবো যে দেখুন, ইন্স্যুরেন্স এজেন্ট যেরকম ভাবে নিয়োগ করা হয়, সেটা হচ্ছে প্রতি কোম্পানি, এক একটা কোম্পানির এক একটা ইন্স্যুরেন্স এজেন্ট। তার মানে হচ্ছে এলআইসির জন্য যে এজেন্ট, সে কিন্তু অন্য কোম্পানির পলিসি বেচতে পারে না। বিক্রি বিক্রি করতে পারবে না, ঠিক। আবার ধরে নিন এইচডিএফসি লাইফের যে এজেন্ট, সে অন্য কোম্পানির বেচতে পারবে না। না। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস আমি বলে রাখি, আপনার ব্যাংক, সব ব্যাংকই ইন্স্যুরেন্স বেচে এবং হ্যাঁ। তাদের টাই আপ আছে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। হুম, তো তাদের বলে ব্যাংক অ্যাসিওরেন্স, মানে ওরা হুম, রিসেলিং এজেন্ট। হুম, ব্যাংক কমিশন পায়। হুম, তো আপনি আপনার ব্যাংক থেকেও কিনতে পারেন ওই একই কমিশন, মানে ওই ইন্ডি একটা একজন ভদ্রলোক ছাড়া আপনি ব্যাংকের থেকে কিনছেন। কিন্তু ইন্স্যুরেন্স এজেন্টের সাথে আপনি যদি বসেন, তাহলে আপনার কাছে তথ্য আসবে। সমস্ত তথ্য খালি পাওয়া মনে যায়। রাখবেন যে মানি ব্যাক, মানে টার্ম ইন্স্যুরেন্স ছাড়া যে কোনো পলিসি ইন্স্যুরেন্স এজেন্ট বেচলে তার আয় বেশি। হুম, এটা মনে রাখবেন। এটা এটা হচ্ছে যেরকম ভাবে এই ইন্ডাস্ট্রিটা চলে, ঠিক হুম, আছে, এটা ভালো খারাপ আমি বলছি না, এটা মনে রাখবেন। আর কেউ যদি বলে যে আপনি টার্ম খালি না নিয়ে মানি ব্যাক নেবেন বা এন্ডাওমেন্ট নেবেন বা হোল লাইফ নেবেন বা যে কোনো অন্য নেবেন যেটার মধ্যে বিনিয়োগও আছে, খালি একটা জিনিস আপনি বলে দেবেন দেখাতে, আমার ইন্স্যুরেন্স কাভারেজটা একই রেখে কত প্রিমিয়াম হচ্ছে। হুম, তারপর আপনি বিচার করুন যে আমার এত দেওয়ার ক্ষমতা আছে কিনা। একদম। তাহলে আমরা এই পরবর্তী পর্যায়ে চলে যাই এখন। আহ একটু আহ, বীমা স্পেসিফিক বিষয় আমরা এবার ঢুকি খানিকটা। তো আহ, অনেকে ট্র্যাডিশনাল পছন্দ করেন, অনেকে মার্কেটলি। আপনি এক্ষেত্রে মানে আপনার পরামর্শ কি হবে যে যারা বিনিয়োগের জন্যই যাচ্ছেন বীমার দিকে, তারা কোন মানে ক্ষেত্রে কোন ধরনের বীমাতে তারা বিনিয়োগ করলে বেশি সুবিধা হবে আর কি? মার্কেট লিঙ্ক না ট্র্যাডিশনাল প্ল্যান? দেখুন, ট্র্যাডিশনাল প্ল্যান আর মার্কেট লিঙ্কের পার্থক্যটা কি? ট্র্যাডিশনাল প্ল্যান আর মার্কেট লিঙ্কের পার্থক্য এই, যে ট্র্যাডিশনাল প্ল্যানে আপনার যে প্রিমিয়ামটা মার্কেটে বিনিয়োগ হচ্ছে, হুম, সেটা খুব একটা ইকুইটিতে হচ্ছে না, সেটা আচ্ছা। ডেটে হচ্ছে। হুম, বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটি বা ওইসব, যেগুলো আগের পর্বে আমরা আলোচনা করা আলোচনা হয়েছে, হ্যাঁ। করেছি। হুম, মার্কেট লিঙ্কটা কি হয়, ওটায় বেশি ইকুইটি এক্সপোজার থাকে আচ্ছা। শেয়ারে। এবার দেখুন, প্রথমটায় আপনার রিটার্ন কম হবে কারণ ওটা ডেট, হুম, ওটা নিশ্চয়তা বেশি কিন্তু রিটার্ন কম। গ্যারান্টি প্ল্যান যেটাকে বলে। হ্যাঁ। হুম, এটা ইকুইটিতে কি হয়, অনিশ্চয়তা বেশি আবার রিটার্নও বেশি। তো এবার আপনাকে বিচার করতে হবে আপনি কত বয়সে আছেন, হুম, আপনার এই অনিশ্চয়তা কিভাবে আপনি নেন, মানে আপনার মানসিক ভাবে। অনেকে আছে, আমারই আছে, আমার অনেকখানি এফডি তে আমি রেখে দিয়েছি। এখন ব্যাপার হচ্ছে আমি জানি যে এফডির যে রেট অফ ইন্টারেস্ট, সেটা মুদ্রাস্ফীতি থেকে কম আমি পাচ্ছি, হুম। কিন্তু কিছুটা পুঁজি আমি রেখে দিয়েছি। কেননা অন্যগুলোতে যদি হাই রিস্ক, অন্য যেখানে ইকুইটিতে ইয়ে করেছি সেটা ব্যালেন্স করার জন্য। অন্তত এ আমাকে খানিকটা সাপোর্ট দিয়ে দেবে। হ্যাঁ, এবার হুম, আপনি, আপনার যদি রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি থাকে,
তাহলে আপনি মার্কেট লিঙ্ক নিন। আপনার যদি হ্যাঁ, মনে হয় না অত আমার দরকার নেই, আপনি ট্র্যাডিশনাল নিন, যেটা আপনার ঠিক। উপর। আমি তো বলছি, আপনি, এটা বয়সের ব্যাপার নয়, এটা আপনার ইনকামের ব্যাপার নয়, এটা আপনার মানসিক ব্যাপার। মানসিকতার ব্যাপার, ঠিক। আপনি রাতে ভালোভাবে শুতে পারবেন এরকম কাজ করুন, সোজা কথা। একদম। আপনি আপনি ভাববেন যে আমি একদম খুব ভালো রিটার্ন পাবো হুম। কিন্তু রাতে শোবো, সেটা এখন ব্যাপার হচ্ছে যে সেটা তো সম্ভব নয়, কারণ অনিশ্চয়তা বেশি থাকলেই রিটার্ন বেশি হয়। একদম। অনিশ্চয়তা যত কম, রিটার্ন তত কম। ঠিক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এফডি রেট সবচেয়ে কম। একদম। কোনো স্মল ফিন্যান্স ব্যাংকের এফডি রেট অনেক বেশি। তার কারণ কি? সবাই জানে স্টেট ব্যাংক তো স্টেট ব্যাংক, ও তো কোনোদিন হুম। ফেল হবে না, কোনোদিন ডুববে না। কোনোদিন ডুববে না, কারণ ওটা তো গভর্নমেন্টের ব্যাংক, মানে হুম। স্টেট ব্যাংক তো লোকে ভাবে ওটাই তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রায়। তাই না? প্রায় ওরকমই সমার্থক। ভাবে। তো ওই জন্য ওই রিটার্ন কম, নিশ্চয়তা বেশি। কিন্তু তো আমি আজকে আবার বলছি, জীবন বীমা বিনিয়োগ করুন বা টার্ম কিনুন, আপনার প্রথম কি করা উচিত? আপনার সুরক্ষা। যে অনিশ্চয়তাটাকে কমানো, ঠিক। সেটাই হচ্ছে কাজ, বীমার কাজ। ঠিক। ঠিক। কোনো অঘটন ঘটলে যাতে সুরক্ষা থাকে। বর্ষাকালে ছাতার মতো, আর একদম। শীতকালে আপনার কাঁথার মতো। অসুবিধা হয় বর্ষাকালে, হুম। ছাতা নিতে অসুবিধা হয়, ছাতা হারিয়েও ফেলি আমরা, আবার হুম। হুম। কিনতে হয়। হুম। কোথায় রাখবো, ভেজা ছাতা কোথাও এটা ঢুকতে গেলাম বাইরে করতে হয়, কেউ আবার ঠিক। ছেড়ে ঠিক। দিয়ে চলে গেল কিনা সেটা ভাবি, যে ঠিক। ছাতাটা উড়িয়ে নিয়ে চলে গেল কিনা, তাই না? কিন্তু ছাতা হুম। তো নিতেই হবে। এবার যদি বলি আমি একদম। বর্ষাকালে আমি বেরোবো, শুকনো থাকবো ছাতা ছাড়া, তাহলে রেনকোট তাহলে তো কিনুন। আপনাকে ভিজতেই হবে, এই না, হচ্ছে তাহলে ব্যাপার। রেনকোট কিনুন। হ্যাঁ। রেনকোটের দাম বেশি, হুম। রেনকোটে আবার অসুবিধাও আছে। আপনি রেনকোট খুলে আবার কোথায় ঝোলাবেন, এরকম অনেক কিছু, সবেরই ঠিক। সুবিধা অসুবিধা আছে। ঠিক। তো আজকে আমরা এটুকু জানলাম যে কিছু করুন না করুন, রোদ থেকে বৃষ্টি থেকে আপনাকে রক্ষা করবে ছাতা। তো ঠিক একই রকম ভাবে জীবনের ক্ষেত্রে ছাতাটা কিন্তু জীবন বীমা। তো আগে যদি নিজেকে সুরক্ষিত না করতে পারেন, তাহলে আপনি বিনিয়োগ করে, বা আপনি যদি ধরুন বেঁচেই না থাকেন, তাহলে আপনার পরিবারকে কে দেখবে? সেই দিকে সেই কথা মাথায় রেখে অবশ্যই যেন আপনারা বীমার কথা বিবেচনা করেন। আমি একটা কথা আপনাকে মানে শেষের দিকে এসেছি, একটা কথা আমি বলছি, যে কেউ প্রথম চাকরি, প্রথম আয় শুরু করেছে, প্রথম কাজ হচ্ছে বীমা নেওয়া। ঠিক। জীবন বীমা, স্বাস্থ্য বীমা একদম বাধ্যতামূলক। কেননা আপনি এবার, আপনি আয় করছেন, আপনি নিজেকে নিজে চালাচ্ছেন, কিছুদিন পর আপনি, আপনার পরিবার আপনার উপর, আপনার দায়িত্ব হবে। নির্ভরশীল সেই হয়ে পড়বে। দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে সুরক্ষিত থাকতে হবে। ঠিক। ঠিক। তা আজকে আমরা এই আহ, কথা দিয়ে শেষ করছি যে আহ, আহ, জীবনকে আগে সুরক্ষিত করুন, তবে আপনি আপনার প্রিয়জনকে সুরক্ষিত করতে পারবেন। তো সেই কথা বিবেচনা করেই বীমার কথা চিন্তা করবেন। বিনিয়োগ হতেই পারে, বিনিয়োগ আপনাদের চিন্তাধারা হয়তো বিনিয়োগ সবটাই মানসিকতার ব্যাপার, যেটা কৌশিক স্যার বললেন। বিনিয়োগের ক্ষেত্রে হয়তো আপনাদের চিন্তা ভাবনা সেটা হতেই পারে, কিন্তু বিনিয়োগের থেকেও বেশি যেটা দরকার সেটা হচ্ছে সুরক্ষা। সেই কথাটা মাথায় রেখে অবশ্যই আপনারা বীমার কথা বিবেচনা করবেন। আপাতত এই পর্যন্তই। আমরা আজকে আবার আগামী পর্বে আমরা সামনের সোমবার দিন ফিরে আসবো, আবার বিনিয়োগের নানান রকম বিষয় নিয়ে আলোচনা করব। আপাতত এই পর্যন্তই। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।